Hello students, today we will make an initial concept of statistics. এই স্ট্যাটিস্টিক্সের ব্যবহার কোথায় হয়? এটা ইকোনমিক্স, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স বলতে পারো প্রতিটি জায়গায় স্ট্যাটিস্টিক্সের প্রয়োজন। এই স্ট্যাটিস্টিক্সের কাজ কি না, কিছু অবজেক্টস গিভেন, সেই অবজেক্টসগুলি সম্পর্কে কোনো কিছু ইনভেস্টিগেট করতে গিয়ে তার এক বা একের অধিক ক্যারেক্টার্স জানার প্রয়োজন হয়। এই ক্যারেক্টার্সগুলি আমরা নির্ণয় করা প্রবাবিলিটিতে শিখে গেছি। আমরা এখানে কিভাবে এই ক্যারেক্টার্সগুলি ব্যবহার করব এবং পদ্ধতি এখানে শিখব। স্ট্যাটিস্টিক্সের শুরুতেই পপুলেশন, এটা আমরা শিখব। পপুলেশন বলতে কি বোঝায়? কিছু অবজেক্টস দেওয়া আছে, সেই অবজেক্টসের সম্পর্কে ইনভেস্টিগেট করতে গিয়ে এক বা একের অধিক ক্যারেক্টার্সের প্রয়োজন হতে পারে। তো ইনভেস্টিগেট করতে গিয়ে যে অবজেক্টসগুলি নিয়ে যাদের ক্যারেক্টার্স নির্ণয় করছি, সেই অবজেক্টসগুলিকেই আমরা পপুলেশন বলবো। এখানে যে দুই একটা ওয়ার্ড ব্যবহার করলাম, সেই ওয়ার্ডগুলো একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো, ফার্স্ট লাইনে লেখা আছে ইন এ স্ট্যাটিস্টিক্যাল ইনকোয়ারি উই ওয়ান্ট টু ইনভেস্টিগেট ওয়ান অর মোর ক্যারেক্টার্স। ধরো আমাদের দেশ, তার মধ্যে কেরালা একটা রাজ্য। এই রাজ্য এত উন্নতি কেন, এটা আমরা ইনভেস্টিগেট করব। তো ইনভেস্টিগেট করতে গিয়ে আমাদের কি কি বিষয় প্রয়োজন, যাদের জন্য, যে কারণের জন্য এরা উন্নত, তার মধ্যে শিক্ষা একটা কারণ। তো এই শিক্ষা হলো এই ক্যারেক্টার একটা। তেমনি ওখানকার আবহাওয়া একটা ক্যারেক্টার হতে পারে, ওখানকার মাটি একটা ক্যারেক্টার হতে পারে, ওখানকার পাহাড়, তার অবস্থান অর্থাৎ প্রকৃতি, এগুলো এক একটা ক্যারেক্টার হতে পারে। এই সমস্ত ক্যারেক্টার্সগুলি মিলে আমরা দেখছি সবই সহায়ক হচ্ছে তাদের উন্নতির জন্য। এটা ইনভেস্টিগেট করছিলাম কি না, তারা এত উন্নতি করছে কি করে, সবার থেকে এই রাজ্যটা এগিয়ে যাচ্ছে কি করে। ইনভেস্টিগেট করতে গিয়ে আমরা কিছু ক্যারেক্টার্স দেখলাম। ক্যারেক্টার্সগুলি কি কি? শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত, আর কি ওখানকার মাটি ভালো, প্রাকৃতিক অবস্থান, মানে পাহাড় পর্বত এমনভাবে রয়েছে যাতে বৃষ্টিপাত হওয়ার জন্য সহায়ক, আবহাওয়া, সব কিছু মিলে এই দেখো এক একটা এগুলো ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারগুলি ওদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো এইখানে এই যে ক্যারেক্টার্স যাদের উপর নির্ণয় করছি, তারা কি না, কেরালায় এই রাজ্যে
যারা বাস করে প্রতিটি মানুষ, অর্থাৎ কেরালাবাসীদের একত্রভাবে আমরা তাদেরকে পপুলেশন বলবো। নেক্সট, এখন একটা পপুলেশন এর এক বা একের অধিক ক্যারেক্টার্স যদি ইনভেস্টিগেট করতে হয়, তাহলে যতগুলো ক্যারেক্টার ইনভেস্টিগেট করব ঠিক ততগুলো আমরা র্যান্ডম ভেরিয়েবল ইউজ করব। এখানে আমরা ধরে নিচ্ছি যে কে সংখ্যক ক্যারেক্টার্স ওই পপুলেশনের উপরে ইনভেস্টিগেট করব। তাহলে কে সংখ্যক র্যান্ডম ভেরিয়েবলস আমরা ওই পপুলেশনের উপরে ডিফাইন করব, আর কে সংখ্যক তাহলে র্যান্ডম ভেরিয়েবলস যুক্ত করেছি বলেই এইটাকে কে ভ্যারিয়েট বলা হচ্ছে, কে ভ্যারিয়েট পপুলেশন বলা হচ্ছে। একটা উদাহরণ দিয়ে বলি, এখানে এস হলো একটা সেট, এই এস সেটটা বলা হচ্ছে যে একটি সিটিতে যতগুলো মেন রয়েছে তাদের কালেকশন। আমরা এই কালেকশনের উপরে কতগুলো আমরা দুটো বিষয়ে আমাদের ইন্টারেস্ট রয়েছে। একটা হচ্ছে সমস্ত মেনগুলির হাইট নিয়ে ইনভেস্টিগেট করব, আর তার ওয়েট নিয়ে ইনভেস্টিগেট করব। তাই যেহেতু আমরা দুটো ক্যারেক্টার ইনভেস্টিগেট করছি, সেই কারণে দুটো র্যান্ডম ভেরিয়েবল এই পপুলেশনের উপরে প্রয়োগ করছি। এই র্যান্ডম ভেরিয়েবল দুটো ধরলাম এক্স আর ওয়াই। দেখো কীভাবে ডিফাইন করা হয়েছে, দেখো তো, র্যান্ডম ভেরিয়েবল এসের ক্যাপিটাল ওয়াই ওয়েট দিচ্ছে সমস্ত পপুলেশনের উপরে। সেই কারণে দেখো একই পপুলেশনের উপরে আমরা দুটো ক্যারেক্টার ইনভেস্টিগেট করলাম বা করতে চেয়েছি। সেই কারণেই এসটাকে আমরা বলছি বাইভ্যারিয়েট পপুলেশন। এই পপুলেশনকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটা এক্সিস্টেন্ট পপুলেশন, আরেকটি হলো হাইপোথেটিক্যাল পপুলেশন। এক্সিস্টেন্ট পপুলেশন এটা হলো যে আমরা পপুলেশনে সত্যিকারের অর্থাৎ বাস্তবে এক্সিস্ট করবে মেম্বার্সগুলি, তাহলে তাকে এক্সিস্টেন্ট পপুলেশন বলবো। সংজ্ঞাটা একটু দেখে নাও তো। ইন এ পপুলেশন হোয়ার দ্য মেম্বার্স অফ দ্য population really exist is known as existent population. A existent population এর দু একটি এক্সাম্পলস একটু দেখে নিই। ধরো কোনো একটা মুহূর্তে একটা রুমের মধ্যে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশারস নির্ণয় করব। তাহলে দেখো এই অ্যাটমসফিয়ারিক প্রেশারটি একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু নির্দিষ্টই হাই, অর্থাৎ ঘরের মধ্যে যতগুলো বিন্দু পাবো অর্থাৎ নাম্বার অফ পয়েন্টস তার করেসপন্ডিং অ্যাটমসফিয়ারিক প্রেশারস পাবো। তাহলে এই সমস্ত বিন্দুগুলো আমরা মিলিতভাবে তার যে ভ্যালুসগুলো আমরা পেলাম
এটাই আমরা পপুলেশন বলছি। তাহলে পপুলেশন কাদের নিচ্ছি? প্রেশারসগুলি নিচ্ছি। কোথায় নিচ্ছি? বিভিন্ন বিন্দুতে নিচ্ছি একটি ঘরের মধ্যে, কোন একটা পার্টিকুলার মুহূর্তে। আরও একটি উদাহরণ দেখা যাক। আমাদের দেশে যতগুলো পপুলেশন মেম্বার্স রয়েছে, অর্থাৎ যত ইন্ডিয়ানস রয়েছে, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম রয়েছে। তাহলে এই ইনকামগুলোকে আমরা পপুলেশন হিসেবে ধরে নেব। এটা বাস্তবে আছে বলে এই দুটো এক্সাম্পলস এক্সিস্টেন্ট পপুলেশনের মধ্যে পড়ে। তাহলে পপুলেশনকে দুটি ভাগে ভাগ করেছি, একটা এক্সিস্টেন্ট পপুলেশন আর একটা হাইপোথেটিক্যাল পপুলেশন। হাইপোথেটিক্যাল পপুলেশন কি না, এই পপুলেশনটির প্রতিটি মেম্বার আমরা জানি, কিন্তু এইটা কখন ঘটবে, কখন, সেটা আমরা এই সম্পর্কে কিছু বলতেই পারবো না। মেম্বার্সগুলো হাইপোথেটিক্যাল, ইমাজিনারি। এই পপুলেশন, এই মেম্বার্সগুলো, এই ধরনের মেম্বার্সগুলিকেই আমরা একসঙ্গে যদি নিই তাকে হাইপোথেটিক্যাল পপুলেশন বলা হচ্ছে। যেমন ধরো, তুমি যদি একটা কয়েন থ্রো করো, তাহলে কি পড়বে সেটা কি বলতে পারবে? হ্যাঁ, কি ঘটতে পারে সেটা বলতে পারবে, হেড টেল, কিন্তু কোন মুহূর্তে কি ঘটবে এটা কিছু বলা যাবে না। আর হেড টেল এটা হাইপোথেটিক্যাল, আমি না ফেলে বিষয়টা বলতে পারছি না। মনে মনে তুমি ফেলছো, বলতে পারছো, কিন্তু টেম্পারেচার তুমি মনে মনে হিসেব করতে পারবে না। ইনকাম কি মনে মনে হিসেব করতে পারবে না। ওই ব্যক্তিকে তোমাকে জানতে হবে, এবং এই ইনকাম ইচ্ছে মতো পরিবর্তন হয় না, নির্দিষ্টই হয়। তো এখানে আমি কয়েন টস করে কি রেজাল্ট হতে পারে সেটা পূর্বে বলে দিতে পারছি। এই যে হাইপোথেটিক্যাল, তাই একটা কয়েনকে থ্রো করলে যা হবে, তেমনি একটা ডাইসকে থ্রো করলে এই অনুরূপ আমরা পপুলেশন পাব। এই পপুলেশনে ফেস 1 থেকে 6 অবধি থাকবে। এরাই মেম্বার্স, আর এদের একত্রিতভাবে পপুলেশন বলবো। নেক্সট, পপুলেশনকে আমরা আরও 2 ভাগে ভাগ করতে পারি সংখ্যার উপর ভিত্তি করে, অর্থাৎ নাম্বার অফ মেম্বার্সের উপরে পপুলেশনকে 2টি ভাগে ভাগ করব। একটা ফাইনাইট পপুলেশন আর একটা ইনফাইনাইট পপুলেশন। আমরা ইন্ডিয়ানদের ইনকাম, এটাকে, এই পপুলেশনটা এক্সিস্টেন্ট পপুলেশন ছিল। যেহেতু মেম্বার্সের সংখ্যা ফাইনাইট, তাই এটাকে ফাইনাইট পপুলেশন বলতে পারি। ফাইনাইট পপুলেশন মানে পপুলেশনে নাম্বার অফ এলিমেন্টস ফাইনাইট হবে। তেমনি ইনফাইনাইট সংখ্যক যদি মেম্বার্স থাকে তাকে ইনফাইনাইট পপুলেশন বলা হয়। যে এক্সাম্পলটি আমরা আগে দিয়েছি, পেয়ে গেছি। দেখো, একটা রুমের মধ্যে প্রতিটি বিন্দুতে অ্যাটমসফেরিক প্রেশারস, এখানে পয়েন্টসের সংখ্যা, তার করেসপন্ডিং অ্যাটমসফেরিক প্রেশারস, এটা অসীম সংখ্যক। সেই কারণেই এই ধরনের অ্যাটমসফেরিক প্রেশারসের পপুলেশনটি ইনফাইনাইট পপুলেশন হলো। ফাইনাইট পপুলেশনের আরও একটা এক্সাম্পল দেখে নিই। বলা হচ্ছে যে ধরো বিএসসি থার্ড ইয়ার স্টুডেন্টস যারা রয়েছে তোমাদের ইউনিভার্সিটিতে,
তাদের রেজাল্ট হয়েছে, তাদের করেসপন্ডিং মার্কস আমরা নথিভুক্ত করতে চাইছি। এই সমস্ত মার্কসগুলো নথিভুক্ত করলে একত্রিতভাবে তাকে আমরা পপুলেশন বলবো। এটা একটা ফাইনাইট পপুলেশনের এক্সাম্পল। এইগুলোর উপরে জাস্ট একটু ধারণা তোমার তৈরি করতে পারলেই হবে, বিষয়টা কি বলতে পারলেই হবে, এটাই যথেষ্ট। এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা চলে যাব একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, স্যাম্পলে। স্যাম্পল বলতে কি বোঝায়? আমরা স্ট্যাটিস্টিক্স কেন পড়ছি? না কিছু ইনকোয়ারি করতে চাইছি, কিছু ইনভেস্টিগেট আমরা করব। এইরকম কিছু ইনভেস্টিগেট করার প্রয়োজন যদি হয়, তাহলে পপুলেশনের কালেকশনটা তো সর্বদা অনেক বড় হয়। তো এত কালেকশন নিয়ে কাজ করাটা আমাদের কাছে কঠিন। সেই কারণেই একটা পপুলেশন থেকে সায়েন্টিফিক ওয়েতে একটা ছোট্ট পার্ট যদি তুলে নিই, দিয়ে আমাদের ওই ইনভেস্টিগেটের জন্য কাজে লাগাই, অর্থাৎ ওই স্যাম্পলটাকে আমরা বিশ্লেষণ করে ইনভেস্টিগেট করার জন্য যে ক্যারেক্টার্সের প্রয়োজন, সেই ক্যারেক্টার্সগুলি আমরা নির্ণয় করতে পারি, তাহলে ওই ছোট্ট পার্টকেই পপুলেশনের স্যাম্পল বলবো। তোমরা কথায় কথায় স্যাম্পল কথাটি ব্যবহার করো। যেমন ধরো, বাজারে একটা বড় বস্তায় চাল রয়েছে, তো এই চালটা কি ধরনের সেটা দেখার জন্য তুমি কি করো? বিভিন্ন জায়গায় থেকে একটু একটু কালেকশন করো, দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গোটা বস্তার সম্পর্কে আইডিয়া পেয়ে যাও। তেমনি একটা ফ্যামিলি আছে, ধরো সেখানে আমি ধরে নিচ্ছি বোঝার সুবিধার জন্য 10টা মেম্বার রয়েছে। আমি 2টো মেম্বার ওর মধ্যে থেকে তুলে নিলাম, দেখলাম যে তাদের মধ্যে একজন সই করতেই পারছে না, একজন এমন সই করছে যে গোটা একটা পৃষ্ঠা লাগছে। তাহলে বুঝে নিতে হবে যে ওই ফ্যামিলিটি শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে। ধরো আর একটা ফ্যামিলি আমরা নিলাম, সেখানে 20 জন সদস্য আছে, তারা পুজোর সময় একত্রিত হয়েছে একটা জায়গায়, গ্রামের বাড়িতে গেছে ধরো। তো ওদেরকে কিছু প্রশ্ন করা হলো, যেমন ধরো এই মুহূর্তে ভারতের অবস্থা কেমন। একজন একদম সুন্দরভাবে বুঝিয়ে বলল, যেটা আমরা খবরেও পাইনি, পেপারেও পাইনি। অনেক তথ্য একসঙ্গে সংগ্রহ করে এত সুন্দরভাবে গুছিয়ে বলল, তার সম্পর্কে একটা আইডিয়া পেলাম ওই মেম্বারটা কেমন। আরও একজন মেম্বারকে জিজ্ঞেস করা হলো যে এই মুহূর্তে আমাদের করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার পরে ইন্ডিয়ার অবস্থা কেমন হবে। সে এত সুন্দরভাবে বুঝিয়ে বলল, এই দেখো 2 থেকে 3 জন মেম্বারকে আমরা এইভাবে যদি জানতে চাই, তাদের কাছে বিভিন্ন তথ্য খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারছি, তার মানেই ওই ফ্যামিলিটি উচ্চশিক্ষিত। এই যে গোটা 20 জনকে আমাকে ব্যবহার করতে হচ্ছে না, 20 জন মেম্বারকে আমাকে বলার প্রয়োজন নেই আলাদা আলাদা করে, মাত্র 2 থেকে 3 জনের সঙ্গে কথা বলিয়ে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ওই ফ্যামিলিটি শিক্ষিত ফ্যামিলি। তাহলে ওই 2 থেকে 3 জন কালেকশনটাই হচ্ছে এখানে স্যাম্পল, আর ওই 20 জন সদস্যটা হচ্ছে পপুলেশন। তাহলে স্যাম্পল একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে গোটা স্ট্যাটিস্টিক্স জুড়ে। কেন? স্যাম্পল নেওয়ার ফলে আমাদের
অনেক সুবিধা হয়। সুবিধাগুলো কি কি? নাম্বার 1, স্যাম্পল নেওয়ার ফলে আমাদের কোনো বিষয়ে সংখ্যার দিক থেকে যখন অনেক কম হয়ে গেল, তখন তাকে বিশ্লেষণ করার কাজটা অনেক সহজ হয়। যেমন 130 কোটি ভারতবাসী, সবাইকে নিয়ে যদি আমি দেখি তার শিক্ষা ব্যবস্থা তাদের কেমন, তাহলে আমরা পাগল হয়ে যাব। কিন্তু আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিছু কিছু যদি কালেকশন করি, কিছু মেম্বার্স নিই, তাদের নিয়ে বিশ্লেষণ করে গোটা দেশের সম্পর্কে একটা আইডিয়া পাবো। স্যাম্পল তাহলে খুব কম সময়ের মধ্যে, কম খরচের মধ্যে সুন্দরভাবে গোটা বিষয়টাকে প্রকাশ করতে পারে এবং অনেক সময় রেজাল্টসও সঠিক দেয়। কেমন করে এই রেজাল্ট সঠিক দিতে পারে? যেমন ধরো আমাদের ইন্ডিয়ায় প্রায় দেখা যায় যে কোনো কিছু তদন্ত করতে গেলে, কোনো চাষি ফ্যামিলিতে গেলে কতটুকু জমি, যদি 10 বিঘা থাকে বলে 1 বিঘা। তেমনি কত পয়সা আছে তোমার ব্যাংকে, না বাবু আমার কিছু নেই, অথচ 2 লক্ষ টাকা আছে। তো এইরকমভাবে আলটিমেটলি যখন রেজাল্ট সমস্ত বের হলো, তখন দেখা গেল আমাদের দেশে এত জমি কম যে আমাদের দেশটা বাংলাদেশের থেকে ছোট হয়ে গেছে। তেমনি আমাদের দেশে টোটাল পরিমাণ যত টাকা হওয়ার কথা, রিজার্ভ ব্যাংক যেটা বলেছিল, তার দেখা যাচ্ছে যে 1/10 হচ্ছে না। অর্থাৎ ভুল তথ্যের উপরে আমরা বিশ্লেষণ করে আমরা একটা ভুল সিদ্ধান্তে এসে পৌঁছাচ্ছি। এটা কেন? এটা স্যাম্পল যেখান থেকে নেব আমরা, পপুলেশন যদি লার্জ হয়, তাহলে এই বিশাল পপুলেশনের উপর ভিত্তি করে প্রত্যেকে বিশ্লেষণ করে যদি কোনো সিদ্ধান্তে আসি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়। কিন্তু স্যাম্পল নিয়ে আমরা কাজ করলে আমাদের সব দিক থেকেই ভালো রেজাল্টও যেমন পাই, তেমনি খরচও অনেক কম সময় লাগে আমরা এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তাই সায়েন্টিফিক ওয়েতে আমরা স্যাম্পল নেব। নেক্সট, আমরা যখন কোনো কিছু ইনভেস্টিগেট করব পপুলেশন সম্পর্কে, তখন ওই পপুলেশনের ওই বিশেষ বিষয়টি ইনভেস্টিগেট করতে গিয়ে আমরা স্যাম্পলের কালেকশন করব। কোন দিকে লক্ষ্য করে আমরা স্যাম্পলের কালেকশন করব? যেন ওই ইনভেস্টিগেটটা আমাদের সঠিক হয়, পপুলেশন সম্পর্কে যে ধারণা দেবে সেটা যেন সঠিক হয়। এই সঠিক ধারণা ওই নির্দিষ্ট ক্যারেক্টার উপর, ক্যারেক্টার আমরা যেটা জানতে চাইছি সেই সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য আমরা স্যাম্পল কালেকশন করব। আর এই স্যাম্পল কালেকশন করার যে পদ্ধতি, অর্থাৎ দ্য সিলেকশন অফ স্যাম্পল, সেটা কার উপর লক্ষ্য করে? না, উইথ এ ভিউ অফ গেট ইনফরমেশন। কার উপরে এই ইনফরমেশন পেতে চাইছি? না, হোল পপুলেশন। সেটা কি আমরা বলছি ইজ নোন অ্যাজ স্যাম্পলিং। তাহলে স্যাম্পলিং হলো একটা কৌশল, একটা পদ্ধতি। কিসের গো? না, আমরা একটা পপুলেশনের কোনো একটা ক্যারেক্টার বা কোনো কিছু ইনভেস্টিগেট করার প্রয়োজন হচ্ছে, সেই নির্দিষ্ট ক্যারেক্টার বা ইনভেস্টিগেট করতে গিয়ে আমাদের স্যাম্পলের প্রয়োজন, আর সেই দিকে তাকিয়েই আমরা স্যাম্পলটি তৈরি করব। এই স্যাম্পল তৈরি করার এই সিলেকশনটিকেই বা এই পদ্ধতিটাকেই আমরা বলছি স্যাম্পলিং। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। সায়েন্টিফিক ওয়ে একটা কথা ইউজ করেছি, আবার বলছি, এই সায়েন্টিফিক ওয়েটাই এই সিলেকশন করার মধ্যে ওই কথাটি লুকিয়ে আছে। তাই এটা একটা পদ্ধতি। স্যাম্পলিং ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা আজকে এই অবধি শেষ করছি। এটা শুধু একটু ধারণা তৈরি করতে পারলেই হবে, এটার উপরে কোনো চাপ নেওয়ার দরকার নেই। এরপর থেকে আমরা গুরুত্বপূর্ণ অংশ পাব এবং পরীক্ষার জন্য আমরা প্রবেশ করে যাব পরীক্ষার অংশের মধ্যে। আজ এই অবধি।